দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম বিশেষ জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান। শুরুতে জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক এবং আজকে আমাদের সঙ্গে বিশেষ জনতন্ত্র গণতন্ত্রে আছেন বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব এবং একই সঙ্গে দেশে বিদেশে সকল দলমত সবার কাছে সমান গ্রহণযোগ্য, এবং তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী রাহাতারা বেগম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে এবং শুরুতেই ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কষ্ট করে একটা প্রোগ্রাম করছেন, অনেক ধন্যবাদ। আমরা জানি যে আপনাদের ঈদটা সাধারণ মানুষের মতো হয় না, অনেকের সাথে ভাগাভাগি করে নিতে হয়। নিজের মতো করে একটি ঈদের দিন শেষ কবে উদযাপন করেছেন আমরা আসলে জানি না, তারপরও জানতে চাই মানে ঈদের দিনটিকে কিভাবে উদযাপন করতে পছন্দ করেন। না, এখন তো আপনারা আমাদের তো জানেন যে ঈদের দিন আমরা সাধারণত আমি যখন যদি ঢাকায় থাকি তাহলে আমরা সকালে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে এসে আমরা সামান্য কিছু খেয়ে আমি চলে যাই আমাদের স্বাধীনতা ঘোষক দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে, সেখানে জিয়ারত করে দোয়া করি, তারপরে আমরা সেখান থেকে চলে এসে বাসায় চলে আসি। আর যেহেতু কোরবানির ঈদ, এই কোরবানির ঈদে তারপরে আপনার কোরবানি দেওয়া হয়, কোরবানি দেওয়ার পরে আপনার একটু সময় পাই, মানে বিভিন্ন আত্মীয় স্বজনদের সঙ্গে একটু দেখা করার সময় পাই। আমার বড় বোন আছেন আমার এই বাসাতেও, আমার ওয়াইফের বড় ভগ্নিপতি আছেন পাশেই, যার বাড়ি এটা আর কি। তো আর সন্ধ্যার পরে সাধারণত আমরা আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাই, স্ট্যান্ডিং কমিটির সদস্যরা এবং সিনিয়র লিডাররা। এই হচ্ছে ঈদের দিনে এখনকার যে আমাদের যেভাবে আমরা পালন করি। আর অন্যান্য সময় অতীতে যেটা আপনার, যখন আমি রাজনীতিতে খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না, তখন তো আমরা দেশের বাড়িতেই অর্থাৎ ঠাকুরগাঁই আমার কোরবানি করতাম। আব্বা মা যখন বেঁচে ছিলেন তখন সেখানে হতো, আমরা সব ভাই বোনরাই থাকতাম। সেটা একটা উৎসবের মতো ছিল আর কি। তো এটা আমাদের জন্যে ওই সময়টাকে আমি এখন খুব মিস করি। সেই সকালবেলায় উঠেই আব্বা চেঁচামেচি শুরু করতেন যে তাড়াতাড়ি রেডি হওয়া, নামাজ পড়তে যেতে হবে। আমাদের বাড়ির পাশেই আপনার ঈদগাহ ময়দান, সেখানে নামাজ পড়তে যেতাম ভাইয়েরা সবাই মিলে একসাথে, আব্বা এবং আমাদের সঙ্গে যারা কাজ করতেন তারা সবাই মিলে নামাজ পড়ে সে কোরবানি হতো। এরপরে আপনার কোরবানির যে গোশত যে বন্টন, যেটা আপনার যেভাবে নিয়ম আছে সেইভাবে বন্টন করার জন্য সমস্ত ভাগটাগ করা হতো, সেটাকে আবার সেইভাবে পরবর্তীকালে আপনার বিতরণ করা হতো। আর দুস্থ মানুষদের কাছেও আপনার বিতরণ করা হতো। আর ওই সুযোগে তখন আমার মা এবং আমার যখন বিয়ে হয়েছে, আমার স্ত্রী এবং আমার অন্যান্য ভাইয়েরা তারা রান্নাবান্না করতেন, কিছু রান্নাবান্না করতেন, কাবাব টাব বানাতেন। এরপরে 2টা 2:30টার দিকে আমরা আবার খেতে বসতাম সবাই একসাথে। এটা খুব আনন্দের ছিল। এবং তারপরেই সন্ধ্যার সময় আবার বিভিন্ন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আসতেন, তাদের সঙ্গেও আমরা আপনার কথা বলতাম এবং সুন্দর একটা সময় কাটতো। রাহাতারা, আপনার ঈদ কেমন কাটে? স্যার তো ব্যস্ত থাকেন। হ্যাঁ, স্যার তো ব্যস্ত থাকেন, আমারও সকাল থেকে ব্যস্ততার মধ্যেই কাটে। ঈদ যেহেতু মানে রান্নাঘরের পুরো দায়িত্বটা তো, এবং সকলকে আতিথেয়তা করা সেটাও তো আমার দায়িত্ব, যার ফলে সকাল থেকে রান্নাবান্না সামাই টামাই করার পরে সমস্ত কিছু ঠিকঠাক করে টোরে। আর যেহেতু কুরবানির ঈদে ব্যস্ততা আরও বেশি বেড়ে যায়, তাই না? এখানে কুরবানি হওয়ার পরে যেগুলো বন্টন টন্টন করা, ওগুলো করতে হয়, তারপর রান্নাবান্নাও করতে হয়, সব কিছু করে সময় নিজের জন্য খুব কমই থাকে। বেশিরভাগ সময়টা এগুলোর মধ্যে দিয়ে কেটে যায়। বিএনপি মহাসচিবের এই যে ব্যস্ততা, তার রাজনৈতিক অঙ্গন ঘিরে, এটি নিয়ে আসলে আপনার কোনো অভিযোগ হয়নি, কখনো রাগ লাগেনি? না, আমার সেরকম কখনো মনে হয়নি। এর মধ্যে আমি অভ্যস্ত হয়ে গেছি, এইভাবে চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছি। এমনি ছেলে মেয়েদের দিক থেকে কখনো কোনো অভিযোগ ছিল কিনা ঈদের ব্যস্ততা নিয়ে? আমার 2 মেয়ে, এবং ছোটোবেলা থেকেই তারা কিন্তু আমাকে খুব বেশি পায়নি, কারণ আমি তো, ওরা ঢাকায় পড়াশোনা করেছে, ওর মায়ের সঙ্গেই থেকেছে। আমি তো বেশিরভাগ সময় আমার এলাকাতেই কাটিয়েছি। আপনি জানেন যে কিছুদিন আমি
পৌরসভার চেয়ারম্যান ছিলাম। এরপরে যখন আমি রাজনীতিতে সরাসরি আসি, পার্লামেন্ট ইলেকশন করি, তখন বেশিরভাগ সময়ই আমি আমার ঠাকুরগাঁ এলাকাতে আমি কাটাতাম। এটা ছিল তাদের একটা দুঃখ একটা নিশ্চয়ই ছিল, তখন কিন্তু তারা সেটা বলতো না। এবং আমাকে ফ্র্যাঙ্কলি বলি, আমি তো আমার বাচ্চাদেরকে মানুষ করার ব্যাপারে আমার খুব একটা ভূমিকা নেই, একটা পুরো ভূমিকাটা তার মায়ের। সে একদিকে চাকরি করেছে, অন্যদিকে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং তাদের লেখাপড়ার ব্যাপারটা পুরোপুরিভাবে দেখেছে, সবটা এদিকে সংসারও সামলেছে। আমি তো মাসে একবার হয়তো আসতাম, এভাবে আপনার কিছুটা দেখতে পারতাম। পরবর্তীকালে তখন তো ওরা কোনো অভিযোগ করেনি, কোনো কিছুই করেনি। পরবর্তীকালে লেখাপড়া শেষে এখন তো ওরা নিজের জীবনে চলে গেছে, সন্তানও হয়েছে একটা করে। এখন যখন মাঝে হঠাৎ করে বলে, ওরা যখন লেখে কোনো কিছু, আমি জেলে গেলে যখন তারা কোনো কিছু লিখতে চায় বিভিন্নভাবে, তো তখন তারা বলে যে আমার আব্বুকে আমরা খুব বেশি পাইনি, আব্বু আমাদের খুব বেশি সময় দিতে পারেনি। তো ওখান থেকে আমি যেটা বুঝি, এখানে তাদের একটা মনে একটা কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু ওটা তারা কখনো প্রকাশ করেনি, এখনও তারা এটা কখনোই বলে না। তবে একসাথে সময় কাটাতে পারলে ওরা যতটা আনন্দিত হয়, আমার মনে হয় যে আমি তার চেয়ে বেশি আনন্দিত হই। কিন্তু দুর্ভাগ্য আমার যে আমি তো বড় মেয়েকে আপনার বিদেশে থাকে, তাকে সবসময় আমরা পাই না। আর ছোটো মেয়ে এখানে আছে, তাকে মাঝে মাঝে পাই, কিন্তু একটা যে সময় দেওয়া, সেটা পুরোপুরি সময়টা আমি দিতে পারি না। এটা আমারও একটা বড় দুঃখ। দুজনের কাছে জানতে চাই, মেয়েদেরকে নিয়ে ঈদের সুন্দর কোনো স্মৃতি? মেয়েদেরকে নিয়ে স্মৃতি, হ্যাঁ, আমার বড় মেয়ে বাইরে থাকে, তো ও যখন আসে তখন আমাদের ঈদটা মনে হয় সম্পূর্ণ হলো বোধহয়। হ্যাঁ, মানে অনেক ভালো লাগে তখন, আমাদের ছোটাছুটি অনেক বেড়ে যায়, এ বাড়ি ও বাড়ি, আত্মীয় স্বজনদের বাসায় আমরা যাই, সবাই একসাথে অনেক এনজয় করি। কিন্তু ওর যখন থাকে না, আমার ছোটো মেয়ে একা থাকে, ছোটো মেয়ে, ওর বাবা তো বাইরের জগৎ নিয়েই ব্যস্ত থাকেন বেশি, যার ফলে আমার ছোটো মেয়েকে নিয়েই আমার সময়টা ভালোই কাটে। জীবনের এই পর্যায়ে এসে যদি প্রশ্ন করি যে আপনারা কি সুখী? অবশ্যই, অবশ্যই আমরা সুখী, এটা নিয়ে কোনো দ্বিমত নাই আমার। স্যার, আপনার কাছে জানতে চাই। আমি তো প্রচণ্ড সুখী। আমার তো অভিযোগ তো দূরের কথা, আমি আপনার সবসময় মনে হয় যে আমি অভিযুক্ত আমার স্ত্রীর কাছে, কারণ আমি তাকে সময় দিতে পারিনি। যথেষ্ট সে মানে সে নিজে সব কিছু করেছে, এ ব্যাপারে অল ক্রেডিট গোজ টু হার। বিয়ের তো এতগুলো বছর, 48, আমাদের এই 18 তারিখে 48 হবে আর কি বিবাহ, তো এতগুলো বছর একসাথে কাটালাম, এটাই তো বিশাল বড় প্রাপ্তি একটা, যে একসঙ্গে থাকতে পারছি, তাই না? এতেই আমরা সুখী। 48 বছর 48 বছর হবে এই 18 জুন। বছর পরে ওই হাফ সেঞ্চুরি হবে। দারুণ ব্যাপার। দুইজনের কাছে আবারও জানতে চাই যে সুখী দাম্পত্যের সূত্রটা আসলে কি? আপনাদের কি মনে হয়েছে 48 বছর একসাথে থাকার পর? আমরা অভিন্ন কিছু মনে হয় না, তো ভিন্ন কিছু মনে হয় না, মানে এটা মানে আমাদের মনে হয়েছে আমরা বোধহয় মিশে গেছি একে অপরের সাথে, তাই না? হ্যাঁ, আমার তো আলাদা কিছু ভাবতে পারি না আর কি। পারস্পরিক সমঝোতা, সহমর্মিতা, একে অপরকে বোঝা, এটা আমার কাছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি। সব সময় যে একেবারে আপনার সব কিছু মতের সঙ্গে মিল হয় না, কিন্তু তারপরে আপনার দেখা যায় যে ওটাকে আমরা ওইভাবেই নেই, যে আপনার মতের মিলটা হলো না, যেটাকে আপনার ওইভাবে নেই, এটা কখনো 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 সমস্যা হয়ে দাঁড়ায়নি। কিন্তু সবসময় এই বয়সে এসে, এই সময় এসে মনে হয় যে এটা আমাদের খুব একটা সাকসেসফুল আমাদের একটা ম্যারিড লাইফ। রাহাতারা, মির্জা ফখরুল বলছিলেন যে আপনি খুব সহনশীল এবং স্ট্রং মেন্টালিটির একজন মানুষ। আচ্ছা, না, উনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। আমি কোনো কিছু, আমার প্রকাশটা অনেক কম, হ্যাঁ, আর আমি সহ্য করার শক্তিটাও আসলেই আল্লাহ তাআলা আমাকে একটা বোধহয়, মানে এটা আমার একটা কি বলবো, একটা গুণই বলতে গেলে, যে আমি সব কিছুকে, সংসারে চলতে গেলেও তো অনেক কিছু সমস্যা হয় মানুষের, তাই না? কিন্তু আমি সব কিছুকে খুব সহজ করে নিতে পারি। তো হ্যাঁ, সহজাত আমার আগের থেকে, ছোটোবেলা থেকে আমার এইরকম নেচারে। আমি প্রথমে এই বঙ্গে, আমি তো এই বঙ্গের মানুষ না, আমি ওই বঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের, কিন্তু ওখান থেকে আসার পর ধরেন যে আমাকে তো কিছুটা অ্যাডজাস্ট করতেই হয়েছে এই বঙ্গের সমস্ত কালচারের সাথে, সব কিছুর সাথে। কিন্তু আমি মনে হয় যে আমি বোধহয় সাকসেসফুল, আমি সব কিছু সুন্দরভাবে এদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছিলাম আর কি।
আমার এই সংসারে এসেছি, এই সংসারটাই এখন বেশিরভাগ আমার সময়টা আপন। তো তার কেটেছে হ্যাঁ, আমি শ্বশুর যখন বাড়িতে। আমি রাজনীতি করাতে ওকে তো খুব মানে প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে হয়েছে, আমাকে জেলে যেতে হয়েছে, জেলে গেছি। হ্যাঁ, এই সময়গুলো নিশ্চয়ই ওর জন্য খুব সুখকর ছিল না। সেই সময় যে ফেস করা, তখন সে এই যে উকিলের কাছে যাওয়া, জেলখানায় যাওয়া, আমার সঙ্গে দেখা করতে, এবং এই বিষয়গুলোকে নিয়ে আপনার সবাইকে ঠিক করে রাখা। আমার 2 মেয়েই কিন্তু, বড় মেয়েতে খুবই ইমোশনাল, ছোটো মেয়েও কিন্তু ইমোশনাল, দে বিকাম ভেরি কনসার্ন আমি যখন জেলে যাই। এই বিষয়গুলোকে সেই সহজ করে নেয়। আরেকটা বড় গুণ আমি তার বলবো যে সেটি খুব, শি ইজ ভেরি ডিউটিফুল। আমার আত্মীয় স্বজন, আমার বোন ভাই, তাদের সকলের প্রতি সে সমানভাবে দায়িত্ব পালন করে। আমার মা যখন বেঁচে ছিলেন, আমার মায়ের সেবা করা, আমার মাকে একদম পাশে, শেষ সময়ে আমার মা আমার এখান থেকেই হাসপাতালে গেছেন, মারা গেছেন, সে পুরো দায়িত্বটা সে পালন করেছে এবং সব সময় করেছে। আমার আব্বাও আমার এখানে ছিলেন, আমার সঙ্গে ছিলেন যখন উনি আপনার CMH মারা যান, তখনও সে ছিল এবং সেই দায়িত্বগুলো পালন চেষ্টা করেছে। এটা আপনার, আমি বলবো যে ইটস এ ব্লেসিংস ফর মি অ্যাট লিস্ট আর কি। একজন রাজনীতিবিদ হিসেবে আমরা সবাই জানি আপনি একজন সফল রাজনীতিবিদ। আপনার দৃষ্টিতে আপনি কতখানি সফল, বা আপনার মনে কোনো খেদ রয়ে গেছে? এই বিষয়টা আপনার খুবই রিলেটিভ ব্যাপার আর কি। সাফল্য কাকে বলে? আমি তো মনে করি যে সাফল্য তখনই হবে যেহেতু আমি একটা দলের মহাসচিব, সুতরাং সেই দল যখন, আমাদের যে লক্ষ্য রাজনৈতিক ক্ষমতায় যদি আমরা যেতে পারি, তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। তো সেটা তো আমরা এখনও অর্জন করতে পারিনি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে বিষয়টাতে আন্দোলন করছি, গণতন্ত্রকে পুনরুদ্ধারের আন্দোলন, এই আন্দোলন যদি আমরা যতক্ষণ পর্যন্ত না আপনার গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারছি, তখন পর্যন্ত তো আমার সফলতা আসছে না। তো সেই ক্ষেত্রে তো আমি কখনোই বলবো যে না, আমি এটাকে সাফল্যের সঙ্গে করতে পেরেছি। তবে চেষ্টা করেছি, আমি আমার সর্বস্ব দিয়ে, সর্বশক্তি দিয়ে, সমস্ত মেধা দিয়ে আমি চেষ্টা করেছি যে আমার দলের যেটা আমার দলের কর্মসূচি, আমার দলের যেটা আপনার লক্ষ্য, সেই লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করার জন্য। আমি যখন এই দায়িত্বটা পেয়েছি, তখন কিন্তু দল বিরোধী দলে, এবং তখন থেকেই আমি কাজ করছি। আমাদের একটা বিরূপ প্রতিকূল অবস্থাকে আমাদেরকে সবসময় মোকাবেলা করতে হচ্ছে। তারপর সবচেয়ে বেশি বিরূপ প্রতিকূল অবস্থায় পড়েছি আমি যখন আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার বন্দি করলো, অর্থাৎ তাকে যখন আপনার অভিযুক্ত করে সাজা দিয়ে বন্দি করলো। ওই সময়টা ছিল আমার জন্য সবচাইতে চ্যালেঞ্জিং, কষ্টকর। এবং আমার জন্য চ্যালেঞ্জ ছিল যেটা, যে আমাদের মতো দলগুলো, বড় বড় দলগুলোতে ভাঙন আসে, বিভক্তি হয়, এবং প্রধান নেত্রী না থাকলে সেটা আরও বড় করে হয়। কিন্তু সেই জায়গায় আমার যেটা একটু আপ্রাণ চেষ্টা ছিল, একমাত্র চেষ্টা ছিল এই দল যেন না ভাঙে, দলকে যেন আমি একসাথে রাখতে পারি। এরপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, তিনিও দেশের বাইরে। সুতরাং এই একটা প্রতিকূল অবস্থার মধ্যে আমি কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, আমি সফলতার সঙ্গে করতে পেরেছি, যে আমি দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই আন্দোলনে আমি মনে করি যে সফলতা এক জায়গায় আছে, সেটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে, শুধুমাত্র একটি দল ছাড়া, যারা আপনার প্রথম থেকেই আপনার গৃহপালিত বিরোধী দল হয়ে আছে, তারা ছাড়া সমস্ত দলগুলো কিন্তু আমরা এই আন্দোলনে একসাথে আনতে পেরেছি। বাম, ডান, অতি বাম, সবকে নিয়ে কিন্তু আমরা একখানে, আমাদের লক্ষ্যে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়, সেই বিষয়টাতে সবাই একমত হয়ে তারা কিন্তু নির্বাচন বর্জন করেছেন। ছাত্র জীবনে রাজনীতিতে প্রবেশ, মাঝখানে শিক্ষকতা, আবারও রাজনীতিতে ফেরা। আমরা একটু শুরুটা জানতে চাই, আপনার রাজনীতির শুরুটা হলো কিভাবে? আমি তো একটা রাজনৈতিক পরিবারে আমার জন্ম। আমার বাবা রাজনীতি করতেন। আমার বাবার চাচা, তিনিও আপনার অবিভক্ত ভারতে বিধানসভার, তৎকালীন বাংলার বিধানসভার সদস্য ছিলেন। আমার আরেক চাচা, আমার জানি যে আমার চাচা মেজর গোলাম হাফেজ সাহেব, তিনিও রাজনীতি থাকতেন। আমার আরেক চাচা কমিউনিস্ট ছিলেন, খুব বড় কমিউনিস্ট ছিলেন, নুরুল হুদা কাদের বক্স। তো সব মিলিয়ে আমার জন্ম কিন্তু একটা রাজনৈতিক পরিবারে, রাজনীতিটা আমার মধ্যে ছিলই। তা আমি যখন রাজনীতি, আমার যেটা সরাসরি রাজনীতি, ছাত্র রাজনীতিতে যুক্ত হই আমি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমি সরাসরি যুক্ত হই। পরে যুদ্ধ হয়েছে, যুদ্ধে অংশ নিয়েছি। যুদ্ধের পরে আমার কাছে মনে হয়েছে যে এখন এই পলিটিক্সের খুব বেশি প্রয়োজন হবে না, কারণ দেশ স্বাধীন হয়েছে, দেশের সমাজতন্ত্র কথা ঘোষণা করা হয়েছে, তৎকালীন সরকার করেছে। তা আমি মনে করেছি যে এখন আমার খুব বেশি পলিটিক্সের প্রয়োজন নেই আমার তখন।
অ্যাট দি সেম টাইম আমার যে পারিবারিক যে প্রয়োজন ছিল সেই সময়টা, সেই কারণে আমি তখন আপনার ওই পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমি চাকরি পাওয়াতে, সরকারি কলেজে অধ্যাপনার চাকরি পাওয়াতে আমি সেখানে যোগ দিই। জি, আমরা আপনার শিক্ষকতার পর্বও শুনবো। আপনি এখনো পর্যন্ত অনেকেরই অনেক প্রিয় শিক্ষক। তবে আমরা তার আগে একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, সিএসআরএম বিশেষ জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম বিশেষ জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সঙ্গে আজকের বিশেষ অতিথি রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সহধর্মিণী রাহাত আরা বেগম। আমরা যেমনটি বলছিলাম আপনার শিক্ষকতা জীবন সম্পর্কে, আপনি এখনও পর্যন্ত অনেক জনপ্রিয় একজন শিক্ষক। শিক্ষকতার জীবনটাকে মিস করেন কিনা এবং ওই জীবনটা কেমন ছিল, ওই অধ্যায়টা? আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার কর্মজীবনের সবচেয়ে সুন্দর বা ভালো অধ্যায় কোনটা, আমি বিনা দ্বিধায় বলবো আমার শিক্ষকতা জীবন। কারণ আমি প্রথম আপনার গভর্নমেন্ট কলেজে শিক্ষকতা করতে যাই আপনার অনেক আগে, 2072 সালের 18ই জুন আমার এখনও মনে আছে। আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে জয়েন করি অর্থনীতির অধ্যাপক হিসেবে। তখন আমি একদম ছোট মানুষ ছিলাম, অর্থাৎ দেখতে শুনতেও ছোট ছিলাম। আমাকে আপনার অনেকে শিক্ষক মনেই করতো না। আমি যখন জয়েন করবার জন্য প্রিন্সিপালের রুমে যাই, প্রিন্সিপাল আমাকে বললেন এই দাঁড়াও। উনি ভেবেছেন যে আমি কোনো ছাত্র ওনার রুমে ঢুকছি আর কি। তো যাই হোক, আমি বললাম যে স্যার আমি জয়েন করতে এসেছি। তখন উনি আমাকে ডেকে নিলেন। তো তখন থেকেই আপনার আমি ক্লাসে বলেন বা যেখানেই বলেন, আমি একটা জিনিস চেষ্টা করতাম যে আমার ছাত্ররা যেন আমি যেটা বলতে চাই সেটা যেন ভালো করে বোঝে। এই জন্যে আমি খুবই একেবারে পার্টিসিপেট করাতাম ছেলেদেরকে আমার ক্লাসের মধ্যে। আমার লেকচারের সঙ্গে, আমার বক্তব্যের সঙ্গে যেন তারা পার্টিসিপেট করে সেভাবে আমি পড়াতাম। এবং কখনও চেয়ারে বসে তার লেকচার দিইনি। আমি সবসময় গোটা ক্লাসরুম হেঁটে হেঁটেই আমি আমার লেকচার দিয়েছি এবং তাদের সঙ্গে সেই পার্টিসিপেট, অর্থাৎ একটা গল্প আলোচনা এর মধ্যে দিয়ে কিন্তু আমি আপনার পড়াশোনা করেছি। যার ফলে হয়েছে কি যে আমিও খুব তৃপ্ত হয়েছি, ছেলেরাও সন্তুষ্ট হয়েছে। আর এমনিতেই যেহেতু আমার একটা সোশ্যাল অ্যাক্টিভিটিসটা ছিল সবসময়, এই কারণে ছেলেদের সঙ্গে আমার একটা খেলাধুলা, আমি নিজে খেলাধুলাও করতাম, খেলাধুলা কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে ছাত্রদের সঙ্গে আমার সবসময় একটা ভালো সম্পর্ক থাকতো যেখানেই আমি গেছি। এটা একটা স্মৃতি। অন্যদিকে আছে আপনার আমার ঢাকা কলেজে আমি যখন যাই প্রথম, এখানে খুব একটা আপনার ইন্টারেস্টিং স্মৃতি আছে যে আমি যখন ঢাকা কলেজে বিশাল কলেজ, এবং এখানে যখন আমি আপনার প্রথম জয়েন করার পরে যখন ক্লাস নিতে যাই, আমার মনে আছে এটা আপনার গ্যালারিতে ক্লাস ছিল। সেই ক্লাসে আমি যেহেতু তখনও বয়স কম, কিছুদিন আগে ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি, তো ছেলেরা সিরিয়াসলি নিতে চায়নি। আর কমার্সের বিকম ক্লাসের ছাত্র, ওরা অনেক রকম শব্দ করছিল ক্লাসের মধ্যে, দেয়ালের মধ্যে বোর্ডের মধ্যে বহু কিছু লিখেও রেখেছিল। আমি দেখলাম যে এখানে গিয়ে আমাকে প্রথমেই ওদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। তা আমি ক্লাসে ঢুকে আগে কোনো কথা না বলে আমি বোর্ডটাকে পরিষ্কার করে তারপরে আমি রোল কল করেছি। রোল কল করেই আমি আর কোনো কথা বলিনি। আমি সরাসরি আমার যে বক্তব্য, সেই বক্তব্য আমার ক্লাসের লেকচার শুরু করেছি ইংরেজিতে। দেখলাম যে আস্তে আস্তে থিতি আসলো। একটা সুবিধা ছিল আমার ভয়েসটা সবসময় লাউড ছিল, তো থিতি এসছে তাদের এই দুষ্টামিটা। থিতি আসার পরে তার একটু সিরিয়াসলি শুনেছে। আমি 5 মিনিট আগে লেকচার বন্ধ করে শেষ হওয়ার আমি বলেছি, দেখো আমি একদম ইউনিভার্সিটি থেকে একদম সরাসরি নতুন এসছি, তো এখনও কিন্তু আমার ছাত্রদের গন্ধ আমার মধ্যে আছে। তো তোমরা আমার সঙ্গে যদি বন্ধুত্বের আচরণ করো, আমি তোমাদের সবচেয়ে বড় বন্ধু হব। কিন্তু তোমরা যদি দুষ্টুমি বেশি করো, তাহলে কিন্তু আমি দুষ্টুমিও করতে জানি। এই আস্তে আস্তে দে বিকাম ভেরি ফ্রেন্ডলি উইথ মি। এবং আওরঙ্গও তখন বিখ্যাত একজন ছাত্রনেতা ছিলেন ঢাকা কলেজে। আপনার শেখ মারুফ, উনি আমার ছাত্র ছিলেন। শেখ জামালও আমার ছাত্র ছিলেন। দ্যাট ওয়াজ ইন ফার্স্ট ইয়ার, এটা 73-তে। তো এই জিনিসগুলো আমাকে কিন্তু তখন ওর মধ্যেও কিন্তু আমি ওখানে আপনার ওদের কাছে আমি একটা ভালো শিক্ষক হিসাবে চলে যেতে পেরেছিলাম। এটা তাদের সহযোগিতার জন্য, আমারও সহযোগিতার জন্য ছিল। তা আমি ঢাকা কলেজে খুব বেশি দিন কাজ করিনি, 2 বছর কাজ করেছি। পরবর্তীকালে আবার আমি ওখান থেকেই ইউনেস্কো ন্যাশনাল কমিশনে চলে যাই। তারপরে আপনার আমি ইউনেস্কো ন্যাশনাল কমিশন থেকে আবার ওইখান থেকে আবার আমি পরবর্তীকালে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়, এসে বাড়ি এটি সাহেব, তিনি তখন ডেপুটি প্রাইম মিনিস্টার হলেন, আপনার বলেন, ওনার পিএস হিসাবে উনি আমাকে নিয়ে গেলেন।
তো তখন উনি ছিল যে সরকারি চাকরি করে যে কাউকে নেওয়া যেত, এখনও আছে সেটা, নিয়ে গেলেন। এই পিএস হিসাবে আমি একেবারে শেষ দিন পর্যন্ত আমাদের প্রেসিডেন্ট সাহেবের শাহাদাত, তারপরে আপনার ওই গভর্নমেন্টের শেষ পর্যন্ত আমি ছিলাম। ওই সময় যখন আপনার এরশাদ টেক ওভার করলো, দেন আই ডিসাইডেড যে আমি আর এইখানে থাকবো না। তখন আমি নিজেই আপনার এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করে, সেক্রেটারির সঙ্গে কথা বলে, তার কাছ থেকে আমি আমার ঠাকুরগাঁও কলেজ তখন আপনার আমাদের সরকারি হয়ে গেছে, তা আমি সেখানে ট্রান্সফার নিয়ে গেলাম। এই ঠাকুরগাঁও কলেজে আমার কেটেছে বেশ কয়েক বছর, প্রায় 5-6 বছর কেটেছে। সেখানেও আমার সুবিধা হয়েছে যে আমি তখন আমার সমাজে আমি আরও বেশি করে যেতে পেরেছি, যেহেতু ঠাকুরগাঁও আমার বাড়ি। আমি সেখানে খেলাধুলার সঙ্গে খুব জড়িত ছিলাম, কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিলাম, আমি নাটকের সঙ্গেও জড়িত ছিলাম। ফলে ওই সময় আমার একটা কালচারাল অ্যাক্টিভিটিস করার সুযোগ, মাঠের খেলাধুলার সুযোগ, জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটা বড় সুযোগ ঘটে। তারপরে আমি ঠাকুরগাঁও কলেজ থেকে আমাকে আবার ট্রান্সফার করে নিয়ে আসে, কারণ তখন আমার স্ত্রী ইতিমধ্যে ঢাকা চলে এসছেন বাচ্চাদেরকে নিয়ে। তো যার ফলে আমাকে তখন ঢাকায় আসার জন্য চেষ্টা করতে হয়। এবং ওই সময় মিনিস্ট্রি অফ এডুকেশনের ডাইরেক্টরেট অফ ইন্সপেকশন অডিট এই বিভাগে ডেপুটি ডিরেক্টর হয়ে আমি আসি। এখান থেকেই আমি আপনার সরাসরি রাজনীতিতে চলে যাই। আমার এলাকার লোকজন এসে আপনার প্রথম পৌরসভার নির্বাচন এসেছিল, ওই সময়ে তারা আমাকে খুব করে এসে সবাই মিলে চাপ দিল যে আপনাকে যেতেই হবে কাজ করে। কারণ আমার বাবা ঠাকুরগাঁও পৌরসভার 25 বছর চেয়ারম্যান ছিলেন। তো স্বাভাবিকভাবে ওরা চাইছিল যে আমি ব্যাক করি পলিটিক্সে। আর তখন আপনার তার আগে যিনি চেয়ারম্যান ছিলেন তাকে খুব একটা তারা ভালোবাসেনি বা ভালো মনে করতে পারেনি, যার ফলে তারা আমাকে নিয়ে যায়। আমি এই যে মির্জা ফখরুলের রাজনীতিতে ফেরার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আপনার কেমন লেগেছিল বা আপনি কিভাবে তার পাশে? এই সিদ্ধান্তটা প্রথমে আমি খুব একটা ভালোভাবে করতে পারি নাই, কারণ আমার তখন বয়সও অনেক কম ছিল, ম্যাচুরিটি অনেক কম ছিল। আমার তখন কষ্ট হয়েছিল ঠিকই, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে আমি ওটাকে মেনে নিয়েছি আর কি। প্রথমে কষ্ট হয়েছিল, কারণ ও রাজনীতির মধ্যে বেশিরভাগ সময় তো বাইরে তাকে কাটাতে হয়েছে, দেশে কাটাতে হয়েছে ঠাকুরগাঁতে। আমি তখন ঢাকায় থাকতাম, আমার 2টো মেয়ে ছিল ছোট তখন, তাদেরকে করা সব কিছু আমাকে তখন দেখতে হয়েছে এখানকার ঢাকার, যার ফলে একটু কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু এটাকে মেনে নিতে হয়েছে, এটাই। It was a turning point of my life and her life also. কারণ ও তখনও আপনার করছে না, চাকরি করছে না। না, তখনও চাকরিতে যায়। আমি ওই সময়ে আমার চাকরি ছাড়লাম, এবং একটা অনিশ্চিত অবস্থা, একদম একেবারেই সম্পূর্ণ অনিশ্চিত। তা আমি অনিশ্চিত অবস্থা জেনেই আমি গেছি, এবং ওকে বলেই গেছি যে দেখো আমি কিন্তু তোমাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেললাম। বাট সে বলছে ঠিক আছে, তুমি সিদ্ধান্ত যখন নিয়েছো তখন তুমি যাও, তুমি যেটা ভালো মনে করো সেটা করো। তারপরে যাই হোক, ও তো এরপরে আমার সংগ্রাম শুরু হয়েছে। এরপরে সে ওই চাকরিতে গেছে, একদিকে বাচ্চাদেরকে সে আপনার তখন হোলি ক্রস স্কুলে পড়তো আমার মেয়েরা, তাদেরকে ভর্তিও করেছে সে, তাদেরকে নিয়ে স্কুলে গেছে, স্কুলে পৌঁছেছে, আবার অফিসে গেছে, অফিস থেকে ফিরে এসে আবার বাচ্চাদেরকে দেখাশোনা করেছে। পুরো সেটাই সেই করেছে। ওই সময়টা বেশ আসলে আমাদের বেশ কষ্ট গেছিল ওই সময়। তার খুব কষ্টে কেটেছে, আমারও কষ্টে কেটেছে, আর্থিক কষ্ট বলা যেতে পারে, এবং আপনার যেটাকে সাংসারিক কষ্ট হয়েছে। বাট সে সব কিছু কিন্তু খুব হাসি মুখে সে করেছে। আমি ওই সময় ঠাকুরগাঁ থেকে প্রায় বাসে যাতায়াত করতাম। এই সময়টা একটু টাফ টাইম গেছে আমাদের। যাই হোক, আমি পৌরসভা নির্বাচনে খুব বিপুল ভোটে জয়লাভ করি। তখন থেকে তার পুরোপুরি পলিটিক্সের মধ্যে চলে গেছে আর কি। এরপরে আমি বিএনপিতে জয়েন করি সরাসরিভাবে, যদিও বিএনপির সঙ্গে আমার সম্পর্ক একদম প্রথম থেকে, কিন্তু সরাসরি জয়েন করি তখন বিএনপিতে। ম্যাডাম আমাকে দেখে বলেন যে তোমাকে ইলেকশন করতে হবে। আমি তখন, আমার বাবা তার আগে এমপি ছিলেন যে এলাকা থেকে, সেই এলাকায় আমি নির্বাচন করতে যাইনি। আমি বললাম যে আমি ঠাকুরগাঁ সদর থেকেই আমি নির্বাচন করব। তো ওখানে আমি নির্বাচন করতে গেছি। তো ওই এলাকাটা ছিল একটু আমাদের জন্য খুব ভালো এলাকা না আর কি। আমার বাবা এখান থেকে করতে, এটা খুব ভালো এলাকা ছিল। ওখানে আওয়ামী লীগের আপনার বরাবর আওয়ামী লীগের বেল্ট ছিল সেটা। আর এরপরে আবার আপনার তখন এরশাদ সাহেবের মন্ত্রী
এই জনরক ইদু চৌধুরী সাহেব ছিলেন, তিনিও খুব জনপ্রিয় মানুষ ছিলেন। এইখানে একটা লড়াইটা করতে গিয়ে আমি কিন্তু প্রথমবার সফল হতে পারিনি, এবং আপনার মার্জিনাল ভোটে তখন আমি হেরে যাই। তারপরে আমার জেদ আরও বেড়ে যায় যে আমাকে এখানে জিততেই হবে, এবং এই জেদে আমি তখন আপনার পুরো এলাকা বাড়ি বাড়ি আমি যাওয়া শুরু করি, যার ফলে তখন আরও সময় দিতে পারিনি, একেবারেই না। আমি মাসের পর মাস থেকেছি, আমি পুরো এলাকা ঘুরেছি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি, এইভাবে আমি কাজ করেছি। আমার রাজনৈতিক জীবনের শুরুটা খুবই স্ট্রাগলের মধ্যে। যদিও আমার বাবা নামকরা পলিটিশিয়ান ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, কিন্তু আমি যেহেতু আমার এলাকাটা নিয়েছি ভিন্নভাবে, সেই এলাকাটাতে কনস্টিটুয়েন্সি, এটাকে আমাকে স্ট্রাগল করতে হয়েছে। এই যে পুরো দায়িত্বটা আপনার কাঁধে আসলো, এবং আমাদের সমাজ যেভাবে বলে যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো বা বাউন্ডুলে বা সংসারে মন নেই, এটা কি আপনার কখনো মনে হয়েছে, বা আপনার কি কখনো মনে হয়েছে যে সংসারের প্রতি আপনার দায়িত্ববোধ নেই? না, এটা আমার কখনোই মনে হয়নি, কারণ আমি চেষ্টা করেছি আমার যে দায়িত্ব পালন করার, আমার মেয়েরা যেন সুষ্ঠুভাবে মানুষ হয় সেই চেষ্টাটা করার আমি প্রচুর চেষ্টা করেছি। আমি নিজেও সেই সময় আমার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি। উই ওয়ার নট আনহ্যাপি, বাট উই স্ট্রাগল। আমরা দুজনে এই নিয়ে আমাদের কোনোদিন কোনো তর্ক বিতর্ক হয়নি। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই যে সংসারের টানা পড়েন, একটা অভাব অনটন, এটা নিয়ে কোনোদিন আমাদের মধ্যে কোনো কথা হয়নি। অনেক জনসভায় বা অনেক সারা দেশ আপনি যখন চষে বেড়ান, বা দেশের বাইরেও, আপনার যারা ভক্ত অনুরাগী, তাদের এমন কোনো ঘটনা আপনার মন ছুঁয়ে গেছে, আপনি কেঁদে ফেলেছেন, বা আপনি খুব আবেগে উচ্ছ্বসিত হয়েছেন, অনেক হেসেছেন, এরকম কোনো ঘটনা? এই কয়েকদিন আগের কথাই বলি, আমি আপনার যাচ্ছিলাম প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে, তো বাজারের এখানে আপনার গাড়ি রেল ক্রসিংয়ে গাড়ি থেমেছিল, আমার পাশে একটা রিক্সা এসে দাঁড়িয়েছে। তো রিক্সাওয়ালা যে সে আধা বয়সী একজন মানুষ, খোঁচা খোঁচা দাড়ি, শরীরের স্বাস্থ্য ভালো না, গেঞ্জিটাও তার ছেঁড়া, সে অনেকক্ষণ ধরে আমাকে লক্ষ্য করেছে। লক্ষ্য করে একদম সে রিক্সাটার সিটে বসাচ্ছিল, নেমে এসে আমার গাড়ির পাশের গ্লাসটার পাশে দাঁড়িয়ে বলছে, গ্লাসটা নামান। নামিয়েছি, তারপরে আপনি মির্জা ফখরুল না? আর যে হ্যাঁ। তো বলছে আপনার জন্য আমরা খুব দোয়া করি। তারপরে বলছে দেখেন, আমি ওই শেরপুরের আপনার হালুয়ারঘাট এলাকার মানুষ, আমি ওখানে থাকতে পারিনি, আমার বাড়ি ভেঙে দিয়েছে। যেহেতু আমি বিএনপি করি, সমস্ত আমার বাড়িটা ভেঙে দিয়েছে, আমি এখন এখানে রিক্সা চালিয়ে আমার অন্ন জোগাড় করি এবং আমার পরিবারের অন্ন জোগাড় করি। এটা আমাকে এত বেশি কষ্ট দিয়েছে যেটা আমি ইমোশনাল হয়ে যাই। যে মানুষটা বিএনপি করে এবং তার রাজনীতিতে অংশ, তার বিবেকের তাড়না থেকে সেই মানুষটা তার বাড়িতে থাকতে পারছে না, চলে আসছে আপনার এই শহরে রিক্সা চালাচ্ছে, এবং সে কিন্তু এতটুকু আপনার হতাশ হয়নি। সে বলছে আল্লাহ আছেন, হবে, আপনারা পারবেন। এই যে মানুষের যে আপনার চাওয়া, তাদের চাচ্ছে আপনার, এবং তার জন্য যে তার সংগ্রাম, তার লড়াই, এটাতে আমরা এখন পর্যন্ত ওদের জন্য কিছু করতে পারলাম না। এটা আমাকে খুব কষ্ট দেয়। আমি এবার জেল থেকে বেরিয়ে এসে এই কষ্টটাই সবচেয়ে বেশি আমার আপনার মনে হয়েছে। জেলের মনে হয়েছে যে এই যে হাজার হাজার মানুষ এখন বাড়িতে থাকতে পারে না, পালিয়ে পালিয়ে বেড়ায়, এলাকায় থাকতে পারছে না, আপনার জেলে যাচ্ছে, অনেকের সাজাপ্রাপ্ত হয়ে গেছে, তাদের বাসায় খাওয়ার পর্যন্ত আসে না, হয় না। তো এরা তো আপনার এই লড়াইটা করছে একটা পরিবর্তনের জন্য, গণতন্ত্র তার নিজের জন্য করছে না। এটাতে তো আমরা এখন পর্যন্ত তাদেরকে তো এই পরিবর্তনটা দিতে পারলাম না। এটা আমাকে খুব কষ্ট দেয়, এটা আমাকে খুব মাঝে মাঝে তাড়িত করে আর কি। এবং আমি বয়সে ধরেন, এখন আমার তো অনেক বয়স হয়েছে, আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটার জন্যই আমৃত্যু কাজ করতে হবে। তবে আমৃত্যু হলে তো এরা এর মধ্যে আমাদেরকে সাকসেস আনতে হবে, আমাদেরকে আপনার বিজয় আনতে হবে, যাতে করে মানুষগুলোকে অন্তত তারা তাদের লক্ষ্যতে যেতে পারে আর কি। এ পর্যায়ে আরেকটি বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। বিরতির পরে নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরও জানবো আপনার কাছ থেকে, আরও এই ধরনের ঘটনা। দর্শক, সিএসআরএম ঈদ বিশেষ জনতন্ত্র গণতন্ত্রের সময় হয়েছে আরেকটি বিরতি নেওয়ার, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম ঈদ বিশেষ জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সহধর্মিনী রাহাতারা বেগম।
আমরা কথা বলছিলাম, আপনি রাজনৈতিক স্মৃতিচারণ করছিলেন। আসলে এই ধরনের ঘটনা প্রতিদিনই আপনার সঙ্গে ঘটে হয়তো, সারা দেশে যখন আপনি চষে বেড়ান। তারপর আমি একটু যদি জানতে চাই ছোট করে, যে রাজনীতির বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনার মূল্যায়ন। রাজনীতির বর্তমান প্রেক্ষাপট মূল্যায়ন তো আপনি অনেক করেছি, আপনারা সবাই জানেন। আমরা একটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে বাস করছি। এটা আমরা যারা 1971 সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তখন ছাত্র জীবন থেকে একটা সমাজ পরিবর্তনের জন্য লড়াই করেছি, গণতান্ত্রিক একটা ব্যবস্থা চেয়েছি। তো দুর্ভাগ্যক্রমে আজকে জীবনের শেষ প্রান্তে এসে স্বাধীনতার 53 বছর পরে কিন্তু আমরা সে গণতন্ত্র দেখছি না। এটাকে একেবারেই গণতন্ত্রবিহীন একটা রাষ্ট্র, গণতন্ত্রবিহীন একটা সমাজ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের এই চিত্র আমরা দেখব, এটা আমরা কখনো চিন্তা করিনি। আমি ভাবতে পারি না যে এখানে একজন আইজিপি অফ পুলিশ তার যে দুর্নীতি সম্পর্কে যে সমস্ত চিত্র কাহিনী আপনারাই বের করে নিয়ে আসছেন পত্রপত্রিকায়, এটা অভাবনীয়। সেনাবাহিনীর একজন প্রাক্তন সাবেক একজন প্রধান, তার সম্পর্কে আমরা যেগুলো দেখছি, এটা আমরা চিন্তাও করতে পারি। এখন শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, কোনো জবাবদিহিতা নাই। একটা পার্লামেন্ট আছে, যে পার্লামেন্ট আসলে একটা মশকরা, একটা প্রহসন, যেখানে আপনার কেউ নির্বাচিত নয়, ম্যান্ডেট নেই। এই একটা অবস্থার মধ্যে কিন্তু বাংলাদেশ এখন পড়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্ব সম্পর্কে আপনার অবস্থান? আমি প্রতিদিন খুব কষ্ট পাই যখন আমি দেখি আপনার যে গাজায় যে ইসরায়েলি আপনার যে বোমা হামলা এবং যে হামলা, তাতে আপনার শিশুদের যে আর্তনাদ, চিৎকার, এবং আপনার মানুষকে যে নির্বিচারে হত্যা করা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, এই ব্যাপারে বিশ্ব কোনো ভূমিকা নিচ্ছে না, কোনো ভূমিকা নাই। আপনার ইতিমধ্যে চেষ্টা করছে কিন্তু আমরা পারছে না। আমার দুর্ভাগ্য যে এই কোন পৃথিবীতে আমরা এসে পড়লাম, যে এইরকম গণহত্যার পরেও, অমানবিক গণহত্যার পরেও সেখানে আপনার সেরকম সুষ্ঠু একটা মানে ইফেক্টিভ একটা মেজার্স পৃথিবী নিতে পারছে না, বিশ্ব সংস্থা আপনার ইউনাইটেড নেশনস নিতে পারছে না। ইটস এ টোটাল ফেলিয়ার অফ দ্য ওয়ার্ল্ড সিস্টেম, আমি বলবো আর কি। জি, আমরা অনুষ্ঠানের একেবারে বলা চলে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু দুজনের শখ সম্পর্কে জানতে চাই। প্রথমে রাহাতার আপনার কাছে যেতে চাই। অবশ্যই আমি যেমন গান শুনতে পছন্দ করি, কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয় কবি, তার কবিতা পড়তে পছন্দ করি। বই মানে মোটামুটি আর কি এগুলোর মধ্যে দিয়েই হয়ে যায়, সময় কেটে যায় আর কি। আমি কবিতা খুব পছন্দ করি, রবীন্দ্রনাথের কবিতা আগে অনেক পড়তাম। তার মধ্যে একটা ছোট্ট কবিতা আমি বলছি, যে রথযাত্রা আর কি, রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পরি করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এটা আমার মানে ছোটোবেলাতেই আমার মনের মধ্যে এটা গেঁথে গেছিল। গান শুনি, গান শুনতে ভীষণ পছন্দ করি। রবীন্দ্রসঙ্গীত প্রথমে, নজরুল গীতি। প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল গীতির কিছু অংশ যদি আমাদেরকে গিয়ে শোনান। গান আমি করতে পারবো না, কিছু অংশ। গানের গলাও এখন নাই, গান তো মানে বসে গেছে গলা একদম। এই সময় আর কি গান গাইবো বলুন? একেবারে শিল্পীর মতো না হোক, তারপরও একটুখানি ঈদের আনন্দের সাথে আমরা। ঈদের আনন্দ, আচ্ছা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু খুব ভুলে গেছি একদম। সুন্দর হচ্ছিল, খুব সুন্দর হচ্ছিল, হাস্যকর আমার তো পক্ষে গলাতে গান করা। একদম মানে শিল্পীদের মতোই গাইছিলেন। বোধহয় শিখেছিলেন আপনি? হ্যাঁ, একসময় গান গান করতাম, আমি শিখেছিলাম, কিন্তু না থাকলে প্র্যাকটিস নেই, তো সাধনা নাই, প্র্যাকটিস নাই আসলে। হ্যাঁ, চর্চা চলে গেছে, আর সংসারে এমন আষ্টে পিষ্টে বেঁধে গেছিলাম সব কিছু, যার ফলে আর সময় কোথায় এগুলো করার। জি, আপনি বলছিলেন আপনি পশ্চিমবঙ্গের মেয়ে। হ্যাঁ, এই বঙ্গে এসে আপনাকে অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। পূর্ববঙ্গের কোন বিষয়টা, এই বাংলার কোন কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগে? পূর্ববঙ্গের আতিথেয়তা, প্রচণ্ড অতিথি পরায়ণ, এরা মানুষকে খুব আপন করে নিতে পারে। এটা তো বিশাল বড় গুণ একটা মানুষের, তাই না? এটা আমাকে খুব করেছে আর কি। যে মির্জা ফখরুল, আপনি অনেক ভালো আবৃত্তি করেন, আমরা অনেক জনসভায় আপনার আবৃত্তি শুনেছি। না, আমি তো আপনার ফ্র্যাঙ্কলি আমি নাটক করতাম, আবৃত্তি করতাম, এগুলো আমার ছিল, প্যাশন ছিল বলা যায় আর কি। কিন্তু এই রাজনীতি আসার পরে, বিশেষ করে গত কয়েক এক দশক ধরে যে
ডামাডোল এবং চাপের মধ্যে আছি, সব ভুলে গেছি। তারপর কণ্ঠ নষ্ট হয়ে গেছে একদম একেবারেই। কিন্তু কবিতাকে আমার মনে হয় কি যে কবিতা হচ্ছে অনেকটা আপনার ওই ভার্সেসের মতো আর কি, আপনাকে দেখায়, ভবিষ্যৎ দেখায়, আপনাকে একটা বিশ্লেষণ করে। বহু কবিতা আছে, রবীন্দ্রনাথ বলেন, নজরুল বলেন, জীবনানন্দ দাশ বলেন, আজকালকার আধুনিক কবিতাদের মধ্যে দিয়ে আপনার অত্যন্ত এটাকে একটা মানুষকে তৈরি করার জন্য কবিতা অনেকটা বড় ভূমিকা পালন করতে পারে আর কি। আপনার একটি প্রিয় কবিতা যদি দর্শকের প্রিয় কবিতা তো অনেক আছে, তবে প্রাসঙ্গিক একটা কবিতার যেটা অংশ আমি প্রায় বলি, যেটা আপনারা শুনেছেন আর কি, এটা আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়, বিশেষ করে এই মুহূর্তে। এখন তো চারদিকে অন্ধকার দেখে সবাই, দুঃসময়ে, সেই রবি ঠাকুরের দুঃসময়ে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। চমৎকার। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের ঈদ জনতন্ত্র গণতন্ত্র বিশেষ যে অনুষ্ঠান সেটিতে মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনারা প্রাণ খুলে অনেক কথা বলেছেন দর্শকদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে। আবারও দুজনকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমিও আপনাদের সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনি সঙ্গে যারা এসছেন তাদের সকলকে, একই সঙ্গে আপনাদের মাধ্যমে আমি সমগ্র দেশকে, দেশের মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমিও সকলকে, আপনারা যারা আসছেন আজকে এই অনুষ্ঠানে, আপনাদের সকলকে এবং সকল দেশবাসীকে আমাদের তরফ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সিএসআরএম বিশেষ ঈদ জনতন্ত্র গণতন্ত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সহধর্মিণী রাহাতারা বেগম। আমরা তাদের কাছ থেকে তাদের ঈদ, শৈশব এবং জীবনের নানা পর্যায় সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।